ওয়েলকাম টু biology.com। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব হিউম্যান হার্ট অ্যান্ড সার্কুলেশন পার্ট 2। আমাদের এই লেশনে কি কি রয়েছে, আমাদের এই লেশনে আমরা আলোচনা করব কম্পোনেন্টস অফ সার্কুলেটরি সিস্টেম। আমরা জানবো টাইপস অফ হার্ট, হার্ট চেম্বার, ভালভ কিংবা হার্ট চেম্বার, তাদের ফাংশন, লুপ অফ সার্কুলেশন, মাইন্ড ম্যাপিং, ইলেকট্রিক্যাল সিস্টেম অফ হার্ট, পেসমেকার অফ হার্ট কিংবা হার্ট রেট কিংবা সিস্টোল অ্যান্ড ডায়াস্টোল ও হার্ট অ্যাটাক বা হার্ট ব্লক, এই ধরনের এরিয়া আমরা আলোচনা করছি। কম্পোনেন্টসের ক্ষেত্রে হার্ট, ব্লাড ভেসেল, লিম্ব ভেসেল, এর ক্ষেত্রে আমরা পার্ট 1-এ জেনে এসেছি। তাই এক্ষেত্রে আমরা হার্ট নিয়ে আজকের আলোচনায় যাচ্ছি। হার্টের ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে হার্ট মূলত 4 রকমের হয়। মায়োজেনিক হার্ট, সেখানে সবসময়ের জন্য হৃৎপিণ্ডের স্পন্দন বা রিদিমটা তার নিজস্ব মডিফাইড এক পেশি অংশ দ্বারাই নিয়ন্ত্রিত হয়, যাকে আমরা পেস মেকার বলে থাকি বা এসএ নোড বলে থাকি। আমরা এটা দেখতে পেয়ে থাকি আমাদের হার্ট ম্যামালস, হার্ট অফ অ্যাবিস, রেপটাইলস, অ্যাম্পিবিয়ান্স, এদের ক্ষেত্রে। আমরা দেখতে পাই আরেক ধরনের হার্ট নিউরোজেনিক হার্ট। এদের ক্ষেত্রে হার্ট রিদিম মূলত নার্ভাস সিস্টেম দ্বারা নিয়ন্ত্রিত হয়। সাম অ্যানালিডস এবং মোস্ট অফ দ্য আর্থ্রোপডসের ক্ষেত্রে আমরা কিন্তু এই বৈশিষ্ট্য দেখতে পাই। আমরা দেখতে পাই পালমোনারি হার্ট, যেখানে হৃৎপিণ্ড তার রক্তটিকে কেবলমাত্র গিল বা লাংসের উদ্দেশ্যে প্রেরণ করছে। আমরা এই ধরনের হৃৎপিণ্ড মাছেদের ক্ষেত্রে দেখতে পাই। আমরা দেখতে পাই ভেনাস হার্ট। ভেনাস হার্টের ক্ষেত্রে সবসময় 2 চেম্বার্ড হার্ট হবে এবং ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করবে। তাদের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে উদাহরণটা ফিস, কারণ বহুবার পরীক্ষায় এসছে। মায়োজেনিক হার্টের যেহেতু এখানে নার্ভ সিস্টেম দ্বারা এটি নিয়ন্ত্রিত হয়, অর্থাৎ হার্ট রিদিমটা নার্ভ সিস্টেম দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাই বডির বাইরে গেলেই এটি কিন্তু সঙ্গে সঙ্গে তার স্পন্দনটা বন্ধ করে ফেলে, অর্থাৎ সেটি স্পন্দন থেমে যায়। কিন্তু মায়োজেনিক হার্টের ক্ষেত্রে যেহেতু তার নিজস্ব স্পেসি এই কাজটা করে, তাই দেহের বাইরে নিয়ে গেলেও বেশ কিছুক্ষণ হৃৎপিণ্ডের এই স্পন্দন, যেটাকে আমরা সংকোচনটাকে সিস্টোল এবং প্রসারণটাকে ডায়াস্টোল বলে থাকি, সেটা কিন্তু চলতে থাকে। তাই মায়োজেনিক হার্টের ক্ষেত্রে আমরা ট্রান্সপ্লান্টেশন করতে পারি, হার্ট ট্রান্সপ্লান্টেশন করা যায়, কিন্তু নিউরোজেনিক হার্টের ক্ষেত্রে এটা কখনো সম্ভব হয়ে ওঠে না। তাই এই জায়গাটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমাদের নিউরোজেনিক হার্ট, সেটিকে কখনোই কিন্তু আমরা ট্রান্সপ্লান্টেশন করতে পারবো না। রাদার মায়োজেনিক হার্ট তার ট্রান্সপ্লান্টেশন করা সম্ভব। আমরা চলে আসছি হার্ট চেম্বার এবং ভালভের বিষয়ে। হার্ট চেম্বার এবং ভালভ আমরা উন্নত পক্ষী কিংবা মানব বা ম্যামালস বা স্তন্যপায়ী গোষ্ঠীদের ক্ষেত্রে কিন্তু 4টে হার্ট চেম্বার দেখতে পাই। রাইট অ্যাট্রিয়াম, ডান অলিন্দ, লেফট অ্যাট্রিয়াম, বাম অলিন্দ, রাইট ভেন্ট্রিক্যাল অর্থাৎ ডান নিলয়, লেফট ভেন্ট্রিক্যাল অর্থাৎ বাম নিলয়, এই 4টে অংশ আমরা দেখতে পাই। খেয়াল রাখবে হৃৎপিণ্ডের এই রাইট পোর্শনে সর্বদা কার্বন ডাই অক্সাইডযুক্ত রক্ত রয়েছে এবং অবশ্যই লেফট পোর্শনে সর্বদা অক্সিজেনযুক্ত রক্ত রয়েছে। রাইট পোর্শন আপার পার্টটা অ্যাট্রিয়ামটা বডি থেকে কার্বন ডাই অক্সাইডযুক্ত রক্তগুলোকে রিসিভ করছে সুপিরিয়র ভেনা কেভা এবং ইনফিরিয়র ভেনা কেভার মাধ্যমে, সেটাকে সংকোচনের মাধ্যমে সিস্টোলের মাধ্যমে পৌঁছে দিচ্ছে কোথায়, তার নিচের অংশে অর্থাৎ রাইট ভেন্ট্রিকেলে। এই রাইট ভেন্ট্রিকেল তার যখন সংকোচন হয়, সেই রক্তটি যাতে ওপরের দিকে চলে যেতে না পারে, তাই এখানে যে পার্টিশনটা রয়েছে, ফ্ল্যাপটা রয়েছে, যাকে আমরা ট্রাইকাসপিড ভালভ বলে থাকি, এটি সবসময়ের জন্য রক্তটিকে একমুখে আসতে দেয়, অপর দিকে যেতে গেলেই সজোরে বন্ধ হয়ে যায়। তাহলে এই ট্রাইকাসপিড ভালভ সেখানে বন্ধ হয়ে যাওয়ার কারণে রক্তটি এই বিশেষ চ্যানেল, যার নাম হলো পালমোনারি আর্টারি, এটার মাধ্যমে লাংসের উদ্দেশ্যে পৌঁছে যায়। তাহলে কি ক্যারি করছে এখানটায়? কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত। সেভাবেই লাংস থেকে সেটি আবার অক্সিজেন ক্যারি করে নিয়ে এসে ব্লাডটি পৌঁছে যাচ্ছে লেফট অ্যাট্রিয়ামে, যেটাকে আমরা পালমোনারি ভেনের মাধ্যমে আসতে দেখতে পাচ্ছি। এই দুটো কিন্তু খুব এক্সেপশনাল জায়গা, ভালো করে খেয়াল রাখতে হবে কোন আর্টারি কার্বন ডাই অক্সাইডযুক্ত রক্ত ক্যারি করে, কোন ভেন অক্সিজেনযুক্ত রক্ত ক্যারি করে, এমন প্রশ্নের জায়গা আসতে পারে। লেফট অ্যাট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকেলে ঠিক একই ঘটনা ঘটে। লেফট অ্যাট্রিয়াম বা বাম অলিন্দ রক্তে পূর্ণ হওয়ার পরে সেখানে সংকোচন হয় এবং সেই সংকোচনের ফলে রক্তটি বাম অলিন্দ থেকে বাম নিলয়ে চলে আসে। আবার বাম নিলয়ে যখন সংকোচন হয়, তখন রক্তটি যাতে পুনরায় ফিরে যেতে না পারে, এখানে বাইকাসপিড ভালভ বা মিট্রাল ভালভ রয়েছে। এটা এই একমুখী রক্ত প্রবাহটিকে নিয়ন্ত্রণ করছে, ফলে রক্তটি চ্যানেল পায় এটাই একমাত্র, যেটাকে আমরা অ্যাওর্টা বা মহাধমনী বলছি। এর মাধ্যমেই এটি কিন্তু শরীরের ওপরের এবং নিম্ন অংশে অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে পৌঁছে দেয়। তাহলে এই দুটো অংশ, পালমোনারি আর্টারি, তার ওপরে একটা ভালভ দেখতে পাচ্ছি পালমোনারি ভালভ,
আর একটা দেখো অ্যাওর্টা বা মহাধমনী, তার উপরেও একটা ভাল্ব রয়েছে যাকে আমরা অ্যাওর্টিক ভাল্ব বলে থাকি। এই দুটো ভাল্বকে আমরা একসঙ্গে সেমি লুনার ভাল্ব বলে থাকি। সেমি লুনার ভাল্ব অর্থাৎ অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা। তাহলে আমাদের কাছে এই যে রাইট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম কিংবা আমাদের লেফট ভেন্ট্রিক্যাল, এই যে চারটে হার্ট চেম্বার, তাদের প্রত্যেকের কাজ কি সেই জায়গাটা তোমাদের এখানে বলা রয়েছে। দেখে নাও, আমরা বলেছি রাইট অ্যাট্রিয়াম রিসিভস ডিঅক্সিজেটেড ব্লাড ফ্রম দ্য বডি অ্যান্ড ডেলিভার্স ইট টু দ্য ভেন্ট্রিক্যাল। কোন ভেন্ট্রিক্যাল? রাইট ভেন্ট্রিক্যাল থ্রু দ্য ট্রাইকাসপিড ভাল্ব। আবার বলছে রাইট ভেন্ট্রিক্যালের ক্ষেত্রে কি হলো? তাহলে রাইট অ্যাট্রিয়াম থেকে যে ব্লাডটা আসছে সেটাকে রিসিভ করছে, রিসিভস ডিঅক্সিজেটেড ব্লাড ফ্রম রাইট অ্যাট্রিয়াম অ্যান্ড ডেলিভার্স টু লাং থ্রু দ্য পালমোনারি আর্টারি। এটা একটা এক্সেপশনাল পার্ট, ভালো করে খেয়াল রাখবে এই পার্টটা। নেক্সট, লেফট অ্যাট্রিয়াম রিসিভস অক্সিজেটেড ব্লাড ফ্রম লাংস থ্রু পালমোনারি ভেন, এক্সেপশনাল ভেন, ডেলিভার্স টু দ্য লেফট ভেন্ট্রিক্যাল, লেফট ভেন্ট্রিক্যালে পাঠিয়ে দিল। লেফট ভেন্ট্রিক্যাল কি করলো? তাহলে লেফট অ্যাট্রিয়াম থেকে আসা রিসিভড অক্সিজেটেড ব্লাড ফ্রম দ্য লেফট অ্যাট্রিয়াম অ্যান্ড ডেলিভার্স ইট টু বডি থ্রু দ্য অ্যাওর্টা, এটি বডির উদ্দেশ্যে প্রেরণ করলো। আমরা যদি এখানে এই ভিডিওটির মাধ্যমে ছোট্ট করে বুঝে নেওয়ার চেষ্টা করি, দেখো এইভাবে আমাদের রাইট সাইড এবং লেফট সাইডে সংকোচন এবং প্রসারণের মাধ্যমে রক্তটি এইভাবে সর্বদা একমুখে প্রবাহিত হয়ে যাচ্ছে। সর্বদা আমরা রক্তটিকে দেখতে পাচ্ছি এইভাবে একমুখে প্রবাহিত হচ্ছে, লাংসের উদ্দেশ্যে চলে যাচ্ছে, এখান থেকে আসছে, এইভাবে বডির উদ্দেশ্যে চলে যাচ্ছে। তাহলে আমরা পরের জায়গাটিতে চলে আসি, মাইন্ড ম্যাপিংটা সহজে মনে রাখার জন্য তোমাদের কাছে খেয়াল রাখতে হবে যে আমাদের যে সার্কুলেশনটা দুটো জায়গাতে হচ্ছে, একটা লাংসের সঙ্গে, অপরটা হলো বডির সঙ্গে। তাহলে সেই কারণে এটাকে আমরা ডাবল সার্কুলেশন বলি। এই যে সুপিরিয়ার ভেনা কেভা এবং ইনফিরিয়ার ভেনা কেভা, এদের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত রাইট অ্যাট্রিয়াম অর্থাৎ ডান অলিন্দে এসে পৌঁছয়। এই ডান অলিন্দের সংকোচনের ফলে সেই রাইট অ্যাট্রিয়ামের রক্তটি চলে আসে রাইট ভেন্ট্রিক্যালে। তাহলে রাইট ভেন্ট্রিক্যাল এখানে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটি, সেটি কিন্তু রাইট ভেন্ট্রিক্যালের সংকোচনের ফলে এখানে পালমোনারি আর্টারির মাধ্যমে সেই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পৌঁছে দেয় লাংসে, যা অবশ্যই ব্রিদিংয়ের মাধ্যমে শরীরের বাইরে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে অক্সিজেনকে ব্লাডের সঙ্গে সমৃদ্ধ করে। সেই সমৃদ্ধ অক্সিজেন সমৃদ্ধ রক্ত পালমোনারি ভেনের মাধ্যমে আমাদের লেফট অ্যাট্রিয়াম অর্থাৎ বাম অলিন্দে এসে পৌঁছয়। এটাও একটা এক্সেপশনাল পার্ট, ভালো করে খেয়াল রাখতে হবে। এবং এই লেফট অ্যাট্রিয়াম হৃৎপিণ্ডের যেটা রয়েছে, তার যখন সিস্টোল অর্থাৎ সংকোচন হবে, তার ফলে কি হবে? লেফট অ্যাট্রিয়াম থেকে রক্তটি চলে আসবে লেফট ভেন্ট্রিক্যাল অর্থাৎ অবশ্যই বাম নিলয়। বাম নিলয়ের যখন সংকোচন হচ্ছে, সেই অক্সিজেনযুক্ত রক্ত অ্যাওর্টার মাধ্যমে শরীরের ওপরের অংশ কিংবা নিম্নাংশে অবশ্যই অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করছে। এইভাবে আমরা সার্কুলেশনের মাইন্ড ম্যাপিংটা ভালো করে খেয়াল রাখবো। মাছেদের ক্ষেত্রে সিঙ্গেল সার্কুলেশন, হৃৎপিণ্ডের মধ্য দিয়ে রক্তটি যেটি গিলের উদ্দেশ্যে যাচ্ছে, সেটি সর্বদা কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ। গিল সেটি পরিবেশে কার্বন ডাইঅক্সাইডটাকে ত্যাগ করছে আর অক্সিজেনটাকে সমৃদ্ধ করছে। সেই অক্সিজেন সমৃদ্ধ রক্ত পৌঁছে যাচ্ছে সিস্টেমেটিক বডি ক্যাপিলারিতে অর্থাৎ বডির মধ্যে। সেখান থেকে বডি থেকে আবার কার্বন ডাইঅক্সাইড রিসিভ করে সেটি আবার হার্টে পৌঁছে দিচ্ছে। ফলে আমরা একটা সিঙ্গেল সার্কুলেশন দেখতে পাচ্ছি। তাই সিঙ্গেল সার্কুলেশন কাদের ক্ষেত্রে দেখা যায় এমন প্রশ্ন করা হতে পারে, তাই যত্ন সহকারে এই জায়গাটি খেয়াল রাখবে ফিশের মধ্যে। পরের জায়গায় আসছি, ইলেকট্রিক্যাল সিস্টেম অফ দ্য হার্ট। স্যার ইলেকট্রিক্যাল সিস্টেম অফ হার্ট ব্যাপারটা কি? এটার ব্যাপারটা হলো এরকম যে আমাদের হৃৎপিণ্ডের যে স্পন্দন, যেটা আমরা বলেছি হৃৎপিণ্ডের নিজস্ব পেশি দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, সেটা কিভাবে? তার ক্ষেত্রে অবশ্যই একটা ইলেকট্রিক্যাল সিস্টেম বা সার্কিট রয়েছে, যা কিনা এক জায়গা থেকে ইলেকট্রিসিটি জেনারেট করছে। সেই ইলেকট্রিসিটি পেশির মধ্যে বিভিন্ন অংশে ছড়িয়ে গিয়ে পেশিকে ইলেকট্রিক্যাল শক প্রোভাইড করছে। আমরা কারেন্টের তারে হাত দিলে সঙ্গে সঙ্গে পেশি সংকুচিত হয়, হাত ছিটকে সরে আসে। ঠিক তেমনি হৃৎপিণ্ডের কিছু মডিফাইড পেশি রয়েছে, যেমন এসএ নোড এটি কিংবা এভি নোড এটি, এরা নির্দিষ্ট সময় অন্তর একটি কারেন্ট তৈরি করে, ইলেকট্রিসিটি জেনারেট করে, যে ইলেকট্রিসিটিতে হৃৎপিণ্ড নিজেই নিজেকে শক পৌঁছে দেয়। ফলে সংকোচন হয়, সিস্টোল হয় অর্থাৎ কন্ট্রাকশন হয়, আবার কারেন্ট তৈরি বন্ধ হয়ে গেল, আবার প্রসারণ হলো, রিল্যাক্সেশন হলো। এটাকেই আমরা সিস্টোল এবং ডায়াস্টোল বলছি। তাহলে এই যে এসএ নোড, এটি মিনিটে 70 থেকে 80 বার
এটি রিদিম তৈরি করতে পারে, অর্থাৎ ইলেকট্রিসিটি জেনারেট করতে পারে। সেই ইলেকট্রিসিটিটি পৌঁছে যায় তিনটে বেসিক ফাইবারের মাধ্যমে, যেটাকে আমরা ইন্টারনোডাল ট্র্যাক্ট বলে থাকি। পস্টেরিয়ার কিংবা মিডিল বা অ্যান্টেরিয়ার, এইভাবে বিভিন্ন ভাগগুলো আমরা পাই, যে তিনটে তারের মাধ্যমে মনে করো সাবস্টেশনে এসে পৌঁছলো এভি নোড। ইনি নিজেও 40 থেকে 60 বার কিন্তু কারেন্ট তৈরি করতে পারেন। তাই এই এসএ নোড, যাকে আমরা পেস মেকার বলি, যে কিনা আমাদের হৃৎপিণ্ডের স্পন্দন নিয়ন্ত্রণ করছে, সেটি যদি কোনো কারণে ঠিকমতো কাজ না করে, তখনও হৃৎপিণ্ডের স্পন্দন চলতে থাকে, সেটি অবশ্যই এই এভি নোড বা অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোডের জন্য এটিকে সে কারণে বলা হয় রিজার্ভ পেসমেকার। এটিকে বলা হয়ে থাকে রিজার্ভ পেসমেকার। তাহলে কোনটিকে রিজার্ভ পেসমেকার বলে, এমন প্রশ্ন করতে পারে। তাহলে এইভাবে এই সাবস্টেশন এভি নোড থেকে কারেন্টের যে ডিস্ট্রিবিউশনটা, সেটা একটা তারের মাধ্যমে পৌঁছচ্ছে কিছুটা পথ, যেটাকে আমরা বান্ডিল অফ হিজ বলছি। কিছুটা পথ যাওয়ার পরে এখানে এরা দুটো পার্টে ভাগ হয়ে গিয়ে দুটো নিলয়ে, অর্থাৎ ডান নিলয় এবং বাম নিলয়, অর্থাৎ রাইট ভেন্ট্রিক্যাল এবং লেফট ভেন্ট্রিক্যালের পেশিগুলোর মধ্যে ছড়িয়ে গিয়ে সর্বত্র কিন্তু ইলেকট্রিসিটি সরবরাহ করতে শুরু করে। এরপরে হৃৎপিণ্ডের সর্বত্র সব অংশে ইলেকট্রিসিটি পৌঁছে যায় এবং হৃৎপিণ্ডের স্পন্দন অবশ্যই চলতে থাকে। যদি কোনো কারণে কোনো অংশে সেই স্পন্দন পৌঁছতে না পারে, তাহলে সেই অংশে কোনো স্পিন রিদিম দেখতে পাবো না। এই রিদিমলেস যে পার্টটা, এটাই আমাদের কাছে অবভিয়াসলি হার্ট ব্লকড এরিয়া বলবো। তার মানে এই ধরনের ঘটনাকে আমরা হার্ট ব্লক বলবো, হার্ট ব্লক বলবো। ও স্যার, সবই তো বললেন, কিন্তু এইখানে যে আপনার লেফট অ্যাট্রিয়াম পোর্শন রয়েছে, সেখানে কি ইলেকট্রিসিটি পৌঁছানোর দরকার নেই? হ্যাঁ, পৌঁছবে। এই পেছন দিয়ে কিছু তারের মাধ্যমে এটা পৌঁছচ্ছে, তাহলে সেটাকে আমরা ব্যাকম্যানস বান্ডেল বলে থাকি। এইভাবে আমরা ইলেকট্রিক্যাল সার্কিট দেখে থাকি। এখানে তোমাদের খেয়াল রাখতে হবে কোত্থেকে কোথায় কিভাবে জেনারেশন হচ্ছে। তাহলে এই এসএ নোড থেকে এভি নোডে গেল, এভি নোড থেকে বান্ডিল অফ হিজ, বান্ডিল অফ হিজ থেকে পার্কিনজি ফাইবার, এই জায়গাটির যে ফ্লো অফ সার্কুলেশন, অর্থাৎ ইলেকট্রিসিটি কীভাবে পৌঁছচ্ছে, সেই জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হবে। বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখতেই হবে কম্পিটিটিভ এক্সামের জন্য। আমরা পেস মেকার কাকে বলি, এসএ নোড। রিজার্ভ পেস মেকার কাকে বলি, এভি নোড। নর্মাল হার্ট রেট কত, সেটি অবশ্যই 72 থেকে 75 বার অ্যাডাল্ট একটা হিউম্যানের ক্ষেত্রে। খেয়াল রাখতে হবে হার্ট রেট আসলে মানে হলো হার্টবিট। হার্টবিটটা কি? সিস্টোল এবং ডায়াস্টোল সম্মিলিতভাবে একটা হার্টবিট। এইভাবে মিনিটে কতবার হার্টবিট হচ্ছে, সেটাই কিন্তু আমরা বলছি আমাদের হার্ট রেট। খেয়াল রাখতে হবে এই হার্ট রেট কখনো কখনো বেড়ে যেতে পারে কোনো অস্বাভাবিকতার কারণে, সেক্ষেত্রে আমরা বলবো ট্রাকিকার্ডিয়া। 100 বা 100-র বেশি যদি হার্ট রেট বেড়ে যায়, তখন তাকে আমরা ট্রাকিকার্ডিয়া বলি। 60 বা 60-এর নিচে যদি নেমে যায়, তখন তাকে আমরা ব্রাডিকার্ডিয়া বলি। এই যে সিস্টোল এবং ডায়াস্টোল, এই দুটো বারবার রিপিট করে বলে ঘটনাটি, তাই আমরা এটাকে কার্ডিয়াক সাইকেল বলি, যা কমপ্লিট হতে মূলত 0.8 সেকেন্ড সময় লাগে। খেয়াল রাখতে হবে, তাহলে সিস্টোল মানে আমরা কি বুঝলাম? কন্ট্রাকশন অফ হার্ট মাসল। ডায়াস্টোল মানে কি বুঝলাম? অবশ্যই রিল্যাক্সেশন অফ হার্ট মাসল। তাহলে সংকোচন, প্রসারণ। কখনো কখনো খেয়াল রাখতে হবে যে হৃৎপিণ্ড যেমন বডিকে রক্ত পৌঁছে দিচ্ছে, ঠিক তেমনি আমাদের হৃৎপিণ্ড নিজে যেহেতু পেশি, তার নিজেরও খাদ্যবস্তুর দরকার পড়বে, তার নিজেরও হরমোনের দরকার পড়বে, বিভিন্ন নিউট্রিয়েন্টসের দরকার পড়বে। তাহলে তার নিজের সঙ্গেও কিন্তু সার্কুলেশনের দরকার। তাহলে সেক্ষেত্রে আমরা হার্টের এখানে দেখতে পাচ্ছি যে কিছু ব্লাড ভেসেল রয়েছে। এই যে ব্লাড ভেসেলগুলো, এই ব্লাড ভেসেলগুলো কিন্তু নিজেকে ব্লাড পৌঁছে দিচ্ছে। এই ব্লাড ভেসেলগুলোতে যদি কোনো কারণে হার্ডেনিং বা থিকেনিং হয়, সেখানে ক্যালসিয়াম সল্ট বা কোলেস্টেরলের ডিপোজিশন হয়, তাহলে প্রপারলি কিন্তু ব্লাড সার্কুলেশন হতে পারে না। এই ধরনের ডিপোজিশন যদি হয়, তাকে বলা হয় আর্টেরিওস্ক্লেরোসিস। এই আর্টেরিওস্ক্লেরোসিসের কারণে অনেক সময় দেখা যায় হার্টের নির্দিষ্ট অংশে ব্লাড পৌঁছতে বাধা প্রদান হচ্ছে। আর এমন ঘটনা ঘটলে তাকে আমরা বলি মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, অর্থাৎ হার্ট অ্যাটাক। আমরা এখানে ছবির সাহায্যে দেখো ব্যাপারটা বুঝে নেওয়া যদি চেষ্টা করি, তাহলে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে হৃৎপিণ্ডের যে ঘটনাটি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্লাড ভেসেল, সেই ব্লাড ভেসেল সেটি অবশ্যই যেটা কিনা আমাদের হার্টকে রক্ত পৌঁছে দিচ্ছে, যার মাধ্যমে বিভিন্ন উপাদান পৌঁছচ্ছে। আমরা সেটাকে এনলার্জ করে দেখতে পাচ্ছি এখানে। এখানে এই আমাদের ব্লাড ভেসেল যা কিনা হৃৎপেশিকে বিভিন্ন উপাদান সরবরাহের ক্ষেত্রে সাহায্য করছে। তার মধ্যে আমরা এখানে ফ্যাট ডিপোজিশন হতে দেখলাম, কোলেস্টেরল ডিপোজিশন হতে শুরু করলো, ফলে ব্লাড সার্কুলেশন থেমে গেল। আর এই অংশে আমরা দেখতে পাচ্ছি প্রপারলি ব্লাড না পৌঁছতে পেশিটি আস্তে আস্তে নিসাড় হয়ে গেল, কারণ প্রয়োজনীয় উপাদান পেল না। এটাকেই আমরা বলি হার্ট অ্যাটাক।
যদি কোথাও ছোট্ট অঞ্চলে হয় মাইনর হার্ট অ্যাটাক, বৃহৎ কোনো অঞ্চলে হলে তখন তাকে আমরা বলি লার্জার হার্ট অ্যাটাক বা মেজর হার্ট অ্যাটাক। তাহলে আমাদের কাছে এই তথ্যগুলো যা তোমাদের শেয়ার করলাম, এগুলোকে আবার আমরা নেক্সট ক্লাসে শেয়ার করব। এই ধরনের ক্লাস অবশ্যই পেতে তোমাদের সবাইকে বলবো লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আমরা এইভাবে ধারাবাহিকভাবে তোমাদের সমস্ত তথ্যগুলোকে একটু একটু করে পৌঁছে দেবো। আগামী দিনে তোমরা সবাই জীবনযুদ্ধে সফল হও। উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ।